তোমাদের সকলের জন্য আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দশম শ্রেণীর একটা উল্লেখযোগ্য উপন্যাস পথের দাবি এই বিষয়ে আমি আজকে একটা বিস্তারিত আলোচনা করতে চলেছি। যারা এই উপন্যাসটি বুঝতে পারছো না যে কিভাবে করবে, তাদের জন্য আজকে এই ভিডিওটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটা সকলের জন্য। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পথের দাবি। এই পথের দাবি এটা কিন্তু সর্বপ্রথম মনে রাখবে, এটা হচ্ছে একটা উপন্যাস। এটা কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু কোনো গল্প বা কোনো কবিতা নয় বা কোনো প্রবন্ধ নয়, এটা হচ্ছে এক ধরনের একটা উপন্যাস। আর এটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে আমরা অমর কথাশিল্পী বা বাংলার ডিকেন্স নামে জানি। তো এই শরৎচন্দ্রের বিখ্যাত একটা উপন্যাস এবং রাজনৈতিক উপন্যাস এবং সবার থেকে ব্যতিক্রমী উপন্যাস, সেটা হচ্ছে পথের দাবি। তাহলে আমরা এটা মোটামুটি বুঝলাম যে পথের দাবি এটা হচ্ছে একটা রাজনৈতিক উপন্যাস এবং এটি একটি ব্যতিক্রমী উপন্যাস। আর এই পথের দাবি এই উপন্যাসটা 1926 সালে প্রকাশিত হয়েছিল। তাহলে কত সালে বললাম? 1926 সালে। আমরা একটু যদি এই নামকরণটার ব্যাখ্যাটা যদি একটু দেখি, তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা অনেকটা সহজ হবে। আচ্ছা, পথের দাবি তার মানে কি? পথ, আমরা জানি যে পথ সবার জন্য সমান। পথে বা আমরা বলি না যে আইন সবার জন্য সমান, কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব? আইন কি সবার ক্ষেত্রে সমান? আমরা জানি টাকা যার আইন তার। ঠিক সেই রকমই একটা উপন্যাস, যারা দেশের জন্য লড়াই করছে, যারা দেশের জন্য প্রাণ দিচ্ছে, তাদেরকে নাকি দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে। তো ঠিক সেই রকমই একটা উপন্যাস কিন্তু আমরা কিন্তু পড়তে চলেছি। তো দেখো, আমরা যে কোনো উপন্যাস পড়তে গেলে আমাদের প্রত্যেকটা কিন্তু চরিত্র সম্পর্কে একটু জানা বা সচেতন হওয়া প্রয়োজন, নাহলে কিন্তু আমাদের কিন্তু অনেক সময় গন্ডগোল হতে পারে। তো আমরা এই যে পথের দাবির উল্লেখযোগ্য বেশ কিছু চরিত্র পাই, তার মধ্যে 1 নম্বরে আমরা পাবো গিরিশ মহাপাত্র, সব্যসাচী মল্লিক, অপূর্ব, নিমাইবাবু, জগদীশবাবু, তেওয়ারি আর তোমার তলোয়ারকার। এছাড়াও আমরা আরো একজন মেয়ের নাম পাই, নাম তো পাই না, খ্রিস্টান মহিলা। এই মহিলাটার পরিচয় কিন্তু আমরা পাই, খ্রিস্টান মেয়ে। মোটামুটি আমরা এই কয়েকটা চরিত্র আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা আগে একটু প্রত্যেকের চরিত্রগুলো সম্পর্কে যদি একটু জেনে নিই, তাহলে আমাদের বিষয়টা বুঝতে অনেকটা সহজ হবে। দেখো, গিরিশ মহাপাত্র। এই গিরিশ মহাপাত্র একজন সাদা সিধে একজন সহজ সরল মানুষ। আর এই সব্যসাচী মল্লিক, ইনি হচ্ছেন ডাক্তার, পেশায় ছিলেন ডাক্তার, বিলেতের উপাধিধারী একজন স্বনামধন্য ডাক্তার ছিলেন সব্যসাচী মল্লিক। অপূর্ব হচ্ছেন সেই দেশের সচেতন নাগরিক, সচেতন নাগরিক আর দেশপ্রেমিকও বলা যেতে পারে। নিমাইবাবু হচ্ছেন থানার বড়বাবু। জগদীশবাবু, উনিও থানার বড়বাবুর পরে যে লেভেলটা থাকে, মেজবাবু ছোটবাবু যেটাই বলবে, তো উনিও কিন্তু পুলিশের লোক। আর তেওয়ারিটাকে, এই তেওয়ারি হচ্ছে এই যে অপূর্ব আছে না, অপূর্বর বাড়ির চাকর বলা যেতে পারে, তার মানে অপূর্বর বাড়ি দেখাশোনা করে। আর তলোয়ারকারটাকে, এটা হচ্ছে অপূর্বর বন্ধু, অপূর্বর বন্ধু। আর খ্রিস্টান মেয়েটি অপূর্বর একই বিল্ডিং এ থাকে, মানে অপূর্ব তারপরে খ্রিস্টান মেয়েটা একই বিল্ডিং এ থাকে। তো আমরা মোটামুটি তাদের পরিচয়গুলো একটু পেলাম। আমরা ঘটনা যদি ব্যাখ্যা করতে যাই, প্রথমেই দেখতে পাবো পুলিশ স্টেশনের ঘটনা। পুলিশ স্টেশনের ঘটনা। আমরা যে কোনো জিনিস পয়েন্ট করে যদি ব্যাখ্যা করি, তাহলে আমাদের বিষয়টা সহজ হয়। দেখো, তাহলে আমরা প্রথম যে পয়েন্টে আলোচনা করব সেটা হচ্ছে পুলিশ স্টেশনের ঘটনা। পুলিশ স্টেশনে কি কি ঘটনা ঘটেছিল? আমরা দেখলাম যে পুলিশ স্টেশনে যে সম্মুখের যে হলঘর রয়েছে, সেখানে 6 জন বাঙালিকে আটক করা হয়েছে। কয়জন বললাম? 6 জন। এই 6 জন বাঙালিকে আটক করে নাম ধাম জিজ্ঞাসা করে 6 জনের মধ্যে 5 জনকে ছেড়ে দিয়েছে আর একজনকে আটকে রেখেছে। তার মানে একে ধরে রেখেছে, একে অন্য ঘরে আটকে রেখেছে। তো এই 5 জনকে নাম ধাম জিজ্ঞাসা করা হয়েছে, তারা কোথায় কাজ করতো, তারা কেন এখানে এসেছে। তো তারাকে যখন বললো যে তোমরা কোথায় কাজ করতে, তখন এই 5 জন উত্তর দিয়েছিল উত্তর ব্রহ্মে। উত্তর ব্রহ্মে ওয়েল কোম্পানিতে, অয়েল কোম্পানিতে তোমার মিস্ত্রি কাজ করতো। এই এখানে মিস্ত্রি কাজ করতো।
সেখানকার জলহাওয়া সহ্য করতে পারেনি, তাই তারা রেঙ্গুনে চাকরির উদ্দেশ্যে চলে এসছে। তো এই 5 জনকে তোমার কি করা হলো, নাম ধাম জিজ্ঞাসা করে ছেড়ে দেওয়া হলো। কিন্তু এদের মধ্যে একজনকে সন্দেহ হচ্ছে, সেটা হচ্ছে গিরিশ মহাপাত্র। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে এদেরকে কেন ধরলো? কারণ এই থানার যে বড়বাবু নিমাই বাবু, তার কাছে কিন্তু খবর আছে সে নাকি তোমার বর্মা এসেছে, এই খবর সত্য, তাই তাকে তল্লাশি করছে, তাকে খোঁজ খবর মানে নিচ্ছে। ধরে নাও আমাদের এই মুর্শিদাবাদে যদি কোনো একজন বাইরেকার টেররিস্ট চলে আসে, তাহলে মুর্শিদাবাদের প্রশাসন কি করবে, সজাগ হয়ে যাবে, তাকে যেখানে সেখানে খুঁজবে। তো এখানেও ঠিক সেটাই। তো এই সব্যসাচী মল্লিককে খুঁজছে, আর এই সব্যসাচী মল্লিককে এখানে বলা হয়েছে পলিটিক্যাল সাসপেক্ট। পলিটিক্যাল সাসপেক্ট, পলিটিক্যাল সাসপেক্ট বলতে আমরা সাধারণত বুঝি রাজনৈতিক দেশদ্রোহী, কিন্তু বর্তমানে উনি দেশদ্রোহী নন, উনি হচ্ছেন দেশপ্রেমিক, কিন্তু সরকারের নজরে সে হচ্ছে দেশদ্রোহী তকমা পেয়েছে। তাই এই সব্যসাচী মল্লিক সন্দেহে এই 6 জনকে আটক করেছিল। তার মধ্যে 5 জনকে নাম ধাম জিজ্ঞাসা করে তারা কেন কোথা থেকে এসছে এইসব বলে তাদেরকে ছেড়ে দিল। কিন্তু এদের মধ্যে যিনি একজন, তাকে কিন্তু আটক করে রেখেছে। তিনি হলেন কে? এই গিরিশ মহাপাত্র। এই গিরিশ মহাপাত্রকে এবার এখানে নিয়ে আসা হচ্ছে। এই গিরিশ মহাপাত্র সম্পর্কে এবার আমরা একটু বলি। এই গিরিশ মহাপাত্রর বয়স হচ্ছে 30 থেকে 32, বয়স বেশি না, 30 থেকে 32। গায়ের রং হচ্ছে অত্যন্ত ফর্সা, রোদ্রে পুড়িয়া টামাটে হয়ে গেছে। যখন এই লোকটাকে যখন জগদীশ বাবুরা, পুলিশের লোকেরা যখন নিমাই বাবুর সামনে একে হাজির করছে, তখন কিন্তু সে যখন প্রবেশ করছে কাশিতে কাশিতে প্রবেশ করলো। আর তার যে চেহারাটা ছিল রোগা পাটকা চেহারা, কিন্তু অদ্ভুত দুটি চোখের দৃষ্টি ছিল, যেখানে কোনো খেলা চলে না, যার মধ্যে কোনো ভয় নেই। লোকটা কাশিতে কাশিতে আসিল। আর এমন সময়তেই আমরা দেখতে পেলাম যে এখন থানার মধ্যে রয়েছে নিমাই বাবু, এদিকে অপূর্ব এসেছিল। অপূর্ব কেন এসেছিল এটা আমরা পরে বলবো। আর এদিকে জগদীশ বাবু। এই জগদীশ বাবু গিরিশকে ধরে নিয়ে এসছে নিমাই বাবুর কাছে, আর তখন কিন্তু থানাতে কিন্তু নিমাই বাবু আর অপূর্ব কিন্তু কথোপকথন হচ্ছিল। ঠিক সেই সময়তেই কিন্তু গিরিশকে ধরে নিয়ে আসছে। তো নিমাই বাবু গিরিশ মহাপাত্রকে রেখে অপূর্বকে উদ্দেশ্য করে বলে, দেখেছো অপূর্ব, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলনায় বজায় আছে। তার মানে এই নিমাই বাবু কিন্তু এই কথাটা অপূর্বকে দৃষ্টি আকৃষ্ট করে গিরিশ মহাপাত্র সম্পর্কে বললো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলনায় বজায়। স্বাস্থ্য মানে কি? তার দেহের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু শখ ষোলনায় বজায় আছে, আইটেমের দিক থেকে ঠিক আছে। তার আইটেমের কি কি পরিচয় পাচ্ছ, শখের কি কি পরিচয়, তার স্বাস্থ্যের পরিচয় তো পেলাম। তার শখের মধ্যে ছিল, দেখো যখন তাকে থানায় প্রবেশ করানো হলো নিমাই বাবুর সামনে, তখন কিন্তু সে তার যে সামনেকার যে চুলগুলো ছিল সেগুলো অত্যন্ত বড় বড়, আর দু সাইডে নাই বললেই চলে, আর মাঝখান দিয়ে চেরা স্মৃতি, অনেকটা তেরে নাম স্মৃতির মতো। আর চুলে পরিমাণের থেকেও যথেষ্ট বেশি নেবুর তেল মেখেছিল, আর এই নেবুর তেল মাখার ফলে থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিয়েছিল এই ব্যাটা। আমরা এরকম দেখতে পাই। আর ওর পরনে ছিল, আর গায়ে কি ছিল সেটা আমরা দেখে নিই। গায়ে ছিল জাপানি সিল্কের চুড়িদার পাঞ্জাবি, জাপানি সিল্কের চুড়িদার পাঞ্জাবি। এটা ছিল গায়ে। আর পরনে কি ছিল? বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, সূক্ষ্ম শাড়ি। এইটা তাহলে গায়ে, আর পরনে কি ছিল সেটা দেখলাম। এবার ওর বুক পকেটে কি ছিল? আচ্ছা, বুক পকেট ছিল, সেখানে ছিল বাঘ আঁকা একটা রুমাল, বাঘ আঁকা রুমাল। আর পায়ে কি ছিল? সবুজ রঙের মোজা, সবুজ রঙের মোজা। আবার কি করেছিল জানো? এই মোজাটা যাতে খুলে না পড়ে যায় সেজন্য আমার মোজাটাকে সে
লাল ফিতা দিয়ে বেঁধে রেখেছিল, লাল ফিতা এটা দিয়ে বেঁধে রেখেছিল। আর তার হাতে ছিল একগাছি হরিণের সিংয়ের হাতল, সিং এর হাতল। তো এই জিনিসটা দেখে অপূর্ব না মুচকি হাসি গোপন করেছিল। দিয়ে সবাই থেকে ধরে নিয়ে এসছে, গিরিশ মহাপাত্রকে ধরে নিয়ে এসছে কি সন্দেহে বললাম, সব্যসাচী মল্লিক সন্দেহে। অর্থাৎ রাজনৈতিক দেশদ্রোহী তকমা লেগেছে এরকম একজন ব্যক্তিকে খুঁজছে। তো সবাই ভাবছে যে এই গিরিশ মহাপাত্র হয়তো সব্যসাচী মল্লিক, তাই সন্দেহে তাকে ধরেছে। তখন অপূর্ব তার নিমাই বাবুকে উদ্দেশ্য করে বলে, মানে তার সম্পর্কে কাকা হচ্ছে। কেন কাকা হচ্ছে বলে দিই, এই অপূর্বর বাবা এই নিমাই বাবু চাকরি করে দিয়েছিলেন, তাই অপূর্বর এটা কাকা হচ্ছে, এটা কিন্তু একটু মনে রাখবে। তখন অপূর্ব বলে, কাকা বাবু আপনি যাকে খুঁজছেন সে যে এ হতে পারে না, তার আমি জামিন হতে পারি। তাহলে তার জামিন হতে পারে, কে জামিন হতে পারে? অপূর্ব কিন্তু জামিন হতে পারে কার হয়ে? গিরিশ মহাপাত্রের হয়ে। কারণ তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, যে সব্যসাচী মল্লিকের মতো একজন ব্যক্তি এইরকম টাইপসের লোক হবে? নিশ্চয়ই না। তখন নিমাই বাবু এতক্ষণে সেই লোকটিকে প্রশ্ন করা শুরু করেছে, এই তোমার নাম কি? তখন সে বলে, আগে মহাপাত্র, আগে গিরিশ মহাপাত্র। এই দেখি তো ট্যাগে কি কি আছে আর তোর পকেটে কি কি আছে। আর ট্যাগ থেকে পাওয়া গেছিল, ট্যাগ থেকে টাকা আর গন্ডা 6 পয়সা। একটি টাকা ছিল, 1 টাকা আর গন্ডা 6 পয়সা। আর তোমার বুক পকেট থেকে কি কি পাওয়া গেছিল, আমি এগুলো লিখছি না, বলে দিচ্ছি মুখে। আর এই পকেট থেকে পাওয়া গেছিল তোমার মাপ করিবার ফুটরুল, তারপরে লোহার কম্পাস, বিড়ি, আর ছিল গাজার কলকে, গাজার কলকে। তাহলে এগুলো কিন্তু তার পকেট থেকে পাওয়া গেল। ট্যাগ থেকে কি কি? 1 টাকা আর গন্ডা 6 পয়সা। তারপরে টাকা পয়সা বাদে বাদ বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো সবই কিন্তু পকেট থেকে পেয়েছিল। তখন নিমাই বাবু জিজ্ঞাসা করে যে এই বস্তুটি পকেটে কেন? এখানে এই ধারণা বলে দিল এটা একটা গাজার কলকে, এই বস্তুটি পকেটে কেন? তখন সে বলে যে এই বস্তুটি আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। আসলে আমার কোনো বন্ধু যদি আমাকে বলে তাহলে কিন্তু আমি তাদেরকে এইটা দিয়ে গাজা কলকে দিয়ে তাদেরকে গাজা তৈরি করে দিই। এটা কিন্তু তিনি বলে যে আমার বন্ধু যদি, মানে এক কথায় তিনি বলতে চাই যে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি এবং যদি কোনো বন্ধুর কাজে লাগে সেই জন্য আমার কাছে রেখেছি। আমি গাজা খাই না, কিন্তু পর যদি কেউ বলে তাদের জন্য করি। তখন জগদীশ বাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর, পরকে সেজে দিই, নিজে খাইনে। তার মানে বুঝতে পারছো তো ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে। তখন নিমাই বাবু তাকে বলে, তোমার যা স্বাস্থ্য, তুমি মনে হয় সংসারে বেশি দিন বাঁচবে না। আর তোমার মধ্যে লক্ষণ রয়েছে যে তুমি গাঁজা খাও, গাঁজা খেলে যেমন মানুষের চেহারার পরিবর্তন হয়, তো তোমাকে দেখেই তো একটা গাঁজাখোর মনে হচ্ছে, তাই তুমি বুড়ো মানুষের কথাটা শোনো। তাহলে এখানে বুড়ো মানুষ বলতে কার কথা বলা হচ্ছে? একদম নিমাই বাবু। তাহলে আমরা মোটামুটি এটা দেখলাম। তখন জগদীশ বাবু বললো যে এই জানোয়ারটাকে আর ওয়াচ করার দরকার নেই বড় বাবু, একে ছেড়ে দিন। দিয়ে তারপরে তোমার নিমাই বাবু জগদীশকে উদ্দেশ্য করে বলে, রাত্রের মেল ট্রেনটার প্রতি নজর রাখতে হবে, কেননা সে যে বর্মা এসেছে এ খবর সত্য। তাহলে কে বর্মা এসছে? সব্যসাচী মল্লিক। আর কোন ট্রেনটার প্রতি নজর রাখতে বললো? মেল ট্রেন। আর আমরা দেখতে পাই যে ইতিমধ্যে অপূর্ব থানা থেকে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু অপূর্ব কেন থানা গেছিল একটু বলে দিই। অপূর্ব যে বিল্ডিং এ থাকতো, অপূর্বর ঘরে চুরি হয়েছিল, আর সেই চুরির নালিশ লিখানোর জন্য বা ডায়েরি করানোর জন্য সে কিন্তু থানায় এসেছিল। আর থানায় এসেই তার কিন্তু গিরিশ মহাপাত্রের সঙ্গে দেখা হয়। তো এখানে গিরিশ মহাপাত্র কিন্তু অপূর্বকেও পুলিশের লোক ভেবেছিল, কিন্তু এটা শেষে গিয়ে তার এই ধারণাটা ভুল প্রমাণ হবে। তাহলে আমরা মোটামুটি এই বিষয়টা দেখলাম যে এটা এইভাবে হচ্ছে। আমরা পরের যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে অপূর্ব ও রামদাস প্রসঙ্গ। অপূর্ব যখন থানা থেকে বেরিয়ে আসলো সে কিন্তু চিন্তিত যে এত বড় সব্যসাচী মল্লিক ধরা পড়লো না, এই চিন্তায় কিন্তু তার কিন্তু মানে টেনশন হচ্ছে আর কি। সে বাড়ি ফিরে আসলো, বাড়িতে ফিরে আসার পর সে প্রতিদিনের মতো কাজ করতে লাগলো, দাড়ি কাটতে লাগলো, জল খাবার খায়, সবই খায়, এক কথায় দৈনন্দিন যে সে কাজগুলো প্রয়োজন সে কিন্তু সেটা করে। তারপরে একদিন অপূর্ব অন্যমনা হয়ে আছে, মানে অন্যমনস্ক। তখনই এই রামদাস, আমি আগেই বলেছি অপূর্ব রামদাস হচ্ছে ওরা দুই বন্ধু, ওরা একই অফিসে কাজ করে, ঠিক আছে। তাই অপূর্ব যখন অন্যমনা হয়ে আছে তখন রামদাস জিজ্ঞাসা করে, কি ব্যাপার, বাড়ি খবর সব ভালো তো? তখন অপূর্ব জানায়, যতদূর জানি ভালোই তো আছে। অপূর্ব আর রামদাস এরা কি করে, টিফিনে একত্রে জলযোগ করিত, একত্রে
টিফিনে একত্রে তারা জলযোগ করিত। দিয়ে কথোপকথন প্রসঙ্গে রামদাসের স্ত্রী জানায়, অপূর্বকে জানায় যে তোমার বাড়ি থেকে যতদিন না উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ততদিন তোমাকে এই ছোট বহিনের হাত থেকে প্রতিদিন মিষ্টান্ন গ্রহণ করতে হইবে। আর অপূর্ব তাতে কি হলো? রাজি হইল। তাহলে এখানে প্রশ্ন হতেই পারে যে অপূর্ব রাজি হইল কিসে? ওই যে যতদিন না তার বাড়ি থেকে বা তার আত্মীয়রা তার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে না পারে ততদিন এই ছোট বহিনের হাত থেকে কি করতে হবে? মিষ্টান্ন গ্রহণ করতে। তাহলে রামদাসের স্ত্রীকে সে ছোট বহিন বলে সম্বোধন করতো, এটা কিন্তু মাথায় রাখবে। দিয়ে ওরা খাবার খেতে খেতে তারা গল্প শুরু করে, জানো আজকে আমরা থানায় গেছিলাম। এবার তখন জিজ্ঞাসা করে যে আমার বাড়িতে চুরি হয়েছে, তাই আমি থানায় গেছিলাম। সেই খ্রিস্টান মেয়েটা কি করেছিল? সে আমার টাকা পয়সা ছাড়া বেশি কিছু চুরি করতে পারেনি, বাদ বাকি সব তিনি হিসাব করে রেখে দিয়েছিলেন। আর তোমার মতো পাস করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। এখানে তোমার মতো মানে কি? রামদাসকে উদ্দেশ্য করে কিন্তু এটা কিন্তু বলছে কে? অপূর্ব। অপূর্ব কিন্তু রামদাসকে উদ্দেশ্য করে বলছে তোমার মতো পাস করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও তা বিস্ময়কর। তার মানে উনি এত নিখুঁত ভাবে হিসাব করেছিলেন। নিখুঁত কার্যকুশলা মেয়ে। এখানে নিখুঁত কার্যকুশলা মেয়ে বলতে এই খ্রিস্টান মেয়েটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। দিয়ে কথোপকথন প্রসঙ্গে জানায় যে তোমার তেওয়ারি, ওর বাড়ির যে চাকর ছিল তেওয়ারি, সে ফয়ায় নাচ দেখতে গেছিল। আর ইত্য বছরে তেওয়ারি ঘরে ছিল না, সে ফয়ায় নাচ দেখতে গেছিল। ইত্য বছরে এই ব্যাপার। তাহলে ইত্য বছরে এই ব্যাপার কোন ব্যাপার? তেওয়ারি ঘরে ছিল না, বর্মা ফয়ায় নাচ দেখতে গেছিল। আর তারপরেই আমরা দেখতে পাবো চুরি না করুক সাহায্য করেছে। সেই খ্রিস্টান মেয়েটা চুরি না করুক কিন্তু সাহায্য করেছে। এটা অপূর্ব বলে আমারও বিশ্বাস, আমারও তাই বিশ্বাস, চুরি না করুক সাহায্য করেছে। তারপরে সে ঘটনা প্রসঙ্গে অপূর্ব রামদাসের সামনে সেই স্টেশনের ঘটে যাওয়া সেই পুরো ঘটনা, পুলিশ স্টেশনে যে ঘটনাটা ঘটেছিল সেই পুরো ঘটনাটা কিন্তু সে রামদাসের সামনে কিন্তু বলে। সেই গিরিশ মহাপাত্রের স্বাস্থ্য ও শখের পরিচয় কিন্তু তার সামনে পুনরায় দেয়। তো এই বিষয়গুলো শোনার পরে ক্ষণকাল তারা চুপ থাকে। চুপ থাকার পরেই বলে যে বুনো হাঁস ধরাই হচ্ছে এদের কাজ, বুনো হাঁস ধরাই হচ্ছে এদের কাজ। মানে ব্যাপারটা কি দেখো, বুনো হাঁস বলতে সব্যসাচী মল্লিকের মতো দেশপ্রেমিকদের কথা বলা হয়েছে। কেন এখানে বুনো হাঁস বলে? দেখো, রাজহাঁস বাদ দিয়ে আমরা বুনো হাঁস ধরে বেড়াচ্ছি, না মানে কি ডাকাত বাদ দিয়ে আমরা চোদ খুঁজে বেড়াচ্ছি। ব্যাপারটা কেমন লাগবে না শুনতে? যে আসল অপরাধী তাকে না ধরে যে দেশের জন্য কথা বলতে যায়, যে প্রতিবাদ করতে যায়, তাকেই নাকি দেশদ্রোহী তকমা দিয়ে দিচ্ছে। ব্যাপারটা অদ্ভুত না? তাই এটা রামদাস অপূর্বকে উদ্দেশ্য করে বলে যে বুনো হাঁস ধরাই হচ্ছে এদের কাজ। আর থানার যিনি বড়বাবু তিনি আমার আত্মীয় হয়, এইটা ভেবে অপূর্ব কিন্তু একটু লজ্জিত ফিল করে। দিয়ে তারপরে আমরা দেখতে পাই যে অপূর্বর মনটা একটু বিচলিত হয়ে পড়ে। তখনই কিন্তু রামদাস আবার অপূর্বকে উদ্দেশ্য করে বলে বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। দিয়ে ঘটনা প্রসঙ্গে আরো সে জানায়, জানো একদিন কি হয়েছিল? একদিন আমি একটা রেল স্টেশনে গেছিলাম, সেখানে কয়েকজন ফিরিঙ্গি ছোকরা বিনা দোষে আমাকে লাথি মেরে ফেলে দিয়েছিল। আমি যখন প্রতিবাদ করতে গেলাম তখন ওই স্টেশনের যে স্টেশন মাস্টার ছিল শুধু আমাকে ভারতীয় বা দেশি লোক বলেই ছেড়ে দিয়েছিল এবং আমাকে স্টেশন থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল। এই যে যন্ত্রণা, এই কালো চামড়ার নিচে এই যন্ত্রণা কম জ্বলে না তলোয়ার কার? আর এই কথাগুলো বলার সময় যখন যখন আমাকে লাথি মেরে ফেলে দিয়েছিল, এই সুখবরে তারা সকলে খুশি হয়ে গেছিল। কেন জানো? আর লাঠির চোটে আমার হাড় পাজর কিছু ভেঙে যায়নি, এই সুখবরে তারা খুশি হয়ে গেছিল। ব্যাপারটা কেমন দেখো, আমাদের স্টেশনে ধরে না যাচ্ছি আমি, সেখানে আমাদের গ্রামের অনেক লোক আছে, কিন্তু আমাদের লোকের সামনে যদি আমাকে বিনা দোষে যদি আমাকে কেউ যদি টর্চার করে, তারা কিন্তু দেখো প্রতিবাদ করা তাদের মানে সাহস নেই। কিন্তু আমি যখন প্রতিবাদ করতে গেলাম আমার পাশে কিন্তু কেউ দাঁড়ালো না। সেই জন্য আক্ষেপ করে কিন্তু অপূর্ব বলেছিল যে এই কালো চামড়ার নিচে এই যন্ত্রণাটা কম জ্বলে না, সেটা কিন্তু বলেছিল। তখনই এই ঘটনাটা শোনার পরে রামদাস বলে কই ওই ঘটনা তো তুমি আমাকে বলনি। যে এইভাবে আমরা দেখলাম রামদাসের মুখটা ক্ষণকালের জন্য মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। আর সামনে যে ঘড়িটা ছিল সেই ঘড়িতে 3টা বাজলো। এমন সময় একজন লোক আছে এবং অপূর্বকে জানায় যে ভামর কিছু অফিসে নাকি গন্ডগোল হয়েছে, ম্যান্ডোলে সোয়েবে এই সমস্ত কিছু কোম্পানি রয়েছে যেখানে গোলযোগ ঘটেছে। আর অপূর্বর এমনিতেই তোমার মন ঠিক ছিল না, সে বাইরে যেতে চাইছিল। তখনই তাকে তার কোম্পানি যে কর্তা তিনি জানান যে আমার অবর্তমানে তোমাকেই তো এই কোম্পানি দেখাশোনা করতে হবে। তো ইতিমধ্যেই অপূর্ব সিদ্ধান্ত নেয় যে সে ভামো যাবে।
2-1 দিনের মধ্যে কিন্তু যেতে হবে, এটা কিন্তু অফিস থেকে চাপ দিয়েছে যে 2-1 দিনের মধ্যে তোমাকে যেতে হবে, যত তাড়াতাড়ি পারো। তো অপূর্ব এবার ভামর উদ্দেশ্যে যাত্রা দেবে। তো এবার আমরা যেটা দেখবো যে রেল স্টেশনে কি ঘটনা ঘটেছিল। তার মানে অপূর্ব কিন্তু এবার ভামর যাবে, সেই উদ্দেশ্যে রেল স্টেশনে এসছে। আর রেল স্টেশনে ওকে এগোতে এসেছিল রামদাস তলওয়ারকার। ঠিক আছে, অপূর্বর সঙ্গে যাত্রা করছে একটা হিন্দুস্তানি পেয়াদা পেয়াদা আর একজন ছিল আরদালি। এরা কিন্তু অপূর্বর সঙ্গে যাত্রা করছে। আরদালি মানে হচ্ছে হিসাব রক্ষক। তো এই 3জন মিলে যাত্রা করবে। ট্রেন ছাড়তে আর মাত্র 5 মিনিট বাকি আছে। এমন সময় অপূর্ব ঘাড় ফিরিয়া দেখে যে সেই লোকটি, কোন লোকটি বুঝতে পারছো তো? একদম সেই তোমার পুলিশ স্টেশনে রাখা হয়েছিল। অপূর্ব তাকে দেখে চিনে ফেলে। তখনই সে রামদাসকে উদ্দেশ্য করে বলে, ওই যে সেই লোকটি, আগেকার মতোই সেম আছে, শুধু একটাই প্রভেদ। প্রভেদটা কি? সেই প্রভেদটা হচ্ছে, আগে যে বলেছিলাম না যে তার পকেটে একটা বাঘ আঁকা রুমাল ছিল, সেই রুমালটা আগে ছিল বুক পকেটে, ওই বুক পকেট থেকে সেটা এখন কণ্ঠে জড়ানো অবস্থায় রয়েছে। এটাই ছিল পার্থক্য, বাদ বাকি সেম টু সেম। দিয়ে অপূর্ব আর গিরিশের আবার কথা হবে এখানে, অপূর্ব আর গিরিশ। তাহলে এখানে দুজনের আবার কথোপকথন হচ্ছে। তখন অপূর্ব আর গিরিশের সঙ্গে যখন দেখা হয়, আমরা যখন একে অপরের সঙ্গে দেখা হয় তখন আমরা বলি না, কোথায় যাবে তুমি, কোথায় যাবে, কেমন আছো, এইসব প্রশ্নগুলো করি। তো এখানে দেখো অপূর্ব আর গিরিশের কিন্তু কথা হবে। তো একে অপরের সঙ্গে যখন আমরা অচেনা জায়গায় যখন আমাদের একে অপরের সঙ্গে দেখা হয়, তখন আমরা তো প্রশ্ন করি যে আপনি কোথায় যাবেন, তুমি কোথায় যাবে, এরকম তো আমরা প্রশ্ন করি। তো এখানে ঠিক সেটাই, অপূর্ব গিরিশ একে অপরকে প্রশ্ন করছে যে আপনি কোথায় যাবেন। অপূর্ব বলে আপাতত ভামো যাচ্ছে। অপূর্ব প্রশ্ন করে তুমি কোথায় যাচ্ছ, তখন বলে গিরিশ মহাপাত্র জানায় যে এনাংজন থেকে আমার 2 বন্ধু লোক আসার কথা আছে, তাই তাদেরকে নিতে যাচ্ছি। তখনই তোমার অপূর্ব আর গিরিশের মধ্যে কথোপকথন শুরু হয়। আর গিরিশ মহাপাত্র অপূর্বকে জানায় যে সেদিন আপনারা আমাকে ঝুটমুট হয়রান করালেন। তখনই কিন্তু অপূর্ব স্মরণ করে দেয় যে আমি কিন্তু পুলিশের লোক না। দেখো অপূর্বকে কিন্তু সে কিন্তু প্রথমে পুলিশের লোক ভেবেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সে পুলিশের লোক না, তার কিন্তু এই যে ভুল ধারণাটা। তখনই আমরা দেখতে পাই যে গিরিশ বলবে যে লল্লাটের লেখা তো কখনো খণ্ডন করা যায় না। লল্লাট মানে কি? কপাল। কপালে যেটা লেখা আছে সেটা ঘটবেই। আর এরই প্রস্তাবে সমর্থন করে অপূর্ব বলবে আমারও তো তাই বিশ্বাস। তাহলে কোন বিশ্বাস? এই যে লল্লাটের লেখা কখনো খণ্ডন করা যায় না। আর ইতিমধ্যেই রামদাস গিরিশকে উদ্দেশ্য করে বলে একটা হিন্দিতে একটা ডায়লগ দেয়, মেনে তো আপনার জরুর কাহা পে দেখা, এই কথাটা কিন্তু বলে। তখনই গিরিশ মহাপাত্র বলবে নকরি কা বাস্তা হাম বহুত জায়গা ঘুমতা है इसलिए হয়তো আপনারা দেখে রেখেছেন, এরকম কিন্তু সে বোঝাতে চায়। বাবু আপনারা আমাদের উপর নজর দিবেন না, কারণ আমরা নজর দিলে আমরা কিন্তু শেষ হয়ে যাব, এটা কিন্তু বলে। তারপরে আমরা দেখতে পাই যে ট্রেনের টাইম হয়ে যায়, গিরিশ মহাপাত্র আপন উদ্দেশ্যে চলে যায়, অপূর্ব ট্রেনে উঠে বসে। ঠিক আছে, আর ঠিক সেই সময় তেওয়ারি তেওয়ারি এর পিঠে মানে পিঠে সাহস ঠুকিয়া রামদাস তলওয়ারকার বলে তোমার চিন্তা নেই ঠাকুর, তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে গিয়ে আমার অফিসে গিয়ে বলতে পারো। তাহলে তোমার চিন্তা নেই ঠাকুর, এখানে ঠাকুর বলতে কাকে বোঝানো হয়েছে? একদম তেওয়ারিকে। আর এটা বলেছিল কে বলতো? রামদাস বলেছিল। ঠিক আছে, দিয়ে আমরা দেখতে পেলাম যে একে অপরকে সব বিদায় দিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আমরা দেখবো ট্রেনের ঘটনা, ট্রেনের উপরে উঠে কি হয়েছিল। দেখো এটা হচ্ছে আমাদের সর্বশেষ প্যারা। তো ট্রেনের ওপর ঘটনাটা কি হয়েছিল, দেখো অপূর্ব ছিল প্রথম শ্রেণীর যাত্রী, প্রথম শ্রেণী অর্থাৎ ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। ঠিক আছে, এটা মনে রাখবে। অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিলেন? প্রথম শ্রেণীর যাত্রী ছিলেন। তার যে কামরাটা কেমন ছিল? তার কামরায় কেহ ছিল না। আর আমরা দেখেছি ইতিমধ্যেই তোমার যে হিন্দুস্তান যে পেয়াদা ছিল তিনি কিন্তু তার জন্য ট্রেনের উপরে বেড প্রস্তুত করে দিয়েছেন, তার জন্য পিতলের পাত্রে খাবার দাবার সব করেছে। তোমার এদিকে অপূর্ব কিন্তু খাওয়া দাওয়া করে শুয়েছে। আর তখন সে মনে মনে ভেবেছিল তিনি যেহেতু প্রথম শ্রেণীর যাত্রী তাই তার যাত্রায় বিঘ্ন ঘটবে না। কিন্তু কিছুটা যাওয়ার পরে তার এই ধারণা কিন্তু ভুল প্রমাণ হয়েছিল। ব্যাপারটা কিরকম? একটা রেল পুলিশ কি করেছে? অপূর্বকে প্রথমবার ডাকলো, তারপর তার নাম ধাম বিবরণ এই তাকে ডিস্টার্ব করলো ঘুমের মধ্যেই, দিয়ে এইসব জিজ্ঞাসা করে চলে গেল।
আবার কিছুক্ষণ পরে আসলো, দিয়ে আবার এসে বলছে, আবার সেই একই কোশ্চেন, নাম ধাম বিবরণ নিয়ে চলে যাচ্ছে। দুবার হলো। তৃতীয়বার যখন আবার আসে, তখন কিন্তু অপূর্ব কিন্তু এবার কিন্তু প্রতিবাদ করে, এবং তখন তিনি বলেন যে আপনি আমার এভাবে ঘুমের মধ্যে বিঘ্ন ঘটাতে পারেন না, আমি প্রথম শ্রেণীর যাত্রী, আমি, আপনি আমার এটা নষ্ট করতে পারেন, আপনি আমার ঘুমটা নষ্ট করতে পারেন না। তখন কিন্তু সে পুলিশ জানায়, তুমি তো ইউরোপিয়ান নাও, ওই নিয়ম ইউরোপীয় রেল কর্মচারীদের জন্য, আমি যদি ইচ্ছা করি তোমাকে এখনই ট্রেন থেকে নামিয়ে ফেলে দিতে পারি, তাই এটা তোমার জন্য প্রযোজ্য হবে না। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম, আমরা গল্পটাকে যদি এরকম করি, ধরে নাও তুমি শীতকালে তোমার মায়ের সঙ্গে শুয়ে আছো, বাচ্চা ছেলে, দিয়ে তুমি তোমার মাকে যখনই ঘুম এসছে তখনই তুমি তোমার মাকে বলছো, মা 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 আমি বাথরুম যাবো মা, মা কিন্তু প্রথমবার তোমাকে নিয়ে যাবে। সেম একই রকম ভাবে আবার 1 ঘন্টা পরে তোমার মার যখন ঘুমটা একটু গভীর হয়েছে, তখন তুমি আবার তোমার মাকে বলছো, মা 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 আমি আবার বাথরুম যাবো, এবারও নিয়ে গেল। কিন্তু তৃতীয়বারের বেলায় তুমি যখন আবার 1 ঘন্টা পর তোমার মাকে বলছো, তখন কিন্তু তোমার মা কিন্তু রেগে গিয়ে প্রতিবাদ করে, তোর কি হয়েছে, তুই বারবার এরকম করছিস কেন, বলবে তো, তোর কি সবসময় বাথরুম যাওয়া লেগেই থাকে, এটা বলবে না? ঠিক সেই রকমই কিন্তু ঘটনা কিন্তু এখানেও আমরা দেখেছিলাম, অপূর্বর সঙ্গে সেই ট্রেনের উপরে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। তো মোটামুটি বুঝতে পারলে আজকের আলোচনা? আচ্ছা বেশ, কেমন লাগলো আজকের এই আলোচনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সেই ছোট্ট একটা অনুরোধ, একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তোমাদের পরবর্তী কি ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।